তো দীর্ঘ 15 ঘন্টা যাত্রাপথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছেই গেলাম চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা নর্দার্ন ভিয়েতনামের সাপা শহরে। কিন্তু এখানে আসতেই প্রথমেই মাথায় যে প্রশ্নটা আসে সেইটা হলো, এই অচেনা অজানা শহরে থাকার জন্য একটা পকেট ফ্রেন্ডলি হোটেল কোথায় পাবো? আর হোটেল যদি পেয়েও যায় তাহলে আশেপাশে বেশ পায়ে হেঁটেই চট করে ঘুরে দেখার মতো ঠিক কোন কোন জায়গা আছে এখানে সেটাও তো খুঁজে দেখতে হবে নাকি? এরই সাথে খাদ্যরসিক বাঙালি হয়ে পেট পুজো করবো না সেটা তো হতেই পারে না। কিন্তু চেনা খাবার কি এখানে আদৌ পাবো? আরে মশাই, এত চিন্তা করছেন কেন? আমি তো আছি নাকি? কারণ আজকের পর্বে আমি শুভম কুণ্ডু, আপনাদের হোস্ট কিংবা দোস্ত, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছাপাতে মাত্র 288 টাকায় আরাম করে দিন কাটানোর মতো হোটেলের গল্প। আর সাথে সেই হোটেল থেকে কেবল 1.5 কিলোমিটারের মধ্যেই লুকিয়ে থাকা এমন এক অফবিট জায়গার খোঁজ দেব যেখানে পৌঁছে গেলেই দেখতে পেয়ে যাবেন পুরো সাপা শহরের ম্যাজেস্টিক ভিউ, যেটা মিস করে গেলে আপনি অবশ্যই পস্তাবেন। আর হ্যাঁ, এই গল্পের শেষেই আপনাদের সকলকেই এমন এক জায়গার খোঁজ দিয়ে দেবো যেখানে গেলেই পেয়ে যাবেন আমাদের সকলেরই খুব চেনা চিকেন ফ্রাইড রাইস। যদিও সেই খাবার খেয়ে মন হয়তো ভরবে না, কিন্তু পেট অবশ্যই ভরে যাবে। যাকগে, আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিয়েতনাম সিরিজের 3য় পর্বে। হোস্টেলে পৌঁছে গেছি, সেন্ট্রাল সেরেনিটি হোমস্টে। উপরের দিকে যেতে হবে মনে হয়। এটা হচ্ছে আমাদের হোমস্টে এন্ট্রান্স। সো এইটা হচ্ছে আমার হস্টেল, যেটা আমি তখন দেখালাম আর কি নিচ থেকে। আর এটা হচ্ছে ভেতরটা এরকম, বাঙ্ক বেড রয়েছে অনেক কটা, মিক্স বেড ডরমেটারি এটা। তো এরকমই 1 2 3 4 5 6 7 8 8 মিক্সড বেড ডরমেটারি। আর এখানে আমাকে দিয়েছে হচ্ছে একটা টাওয়েল দিয়েছে, পিলো আছে ওখানে, চার্জিং পোর্ট রয়েছে, সাথে হচ্ছে ওখানে একটা বাল্বও রয়েছে আর কি, প্লাগ ইন করলে লাইট জ্বলে যাবে। আর এখানে লকার রয়েছে, এই যেহেতু আমার বেড নাম্বার 5, তো বেড নাম্বার 5-এর এইটাই লকার। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি এরকম পরিষ্কারই রয়েছে আর কি, আর সব কিছুই রয়েছে অ্যাভেলেবেল এখানে। তো আমি কিন্তু এইখানেই নেক্সট 3 দিনের জন্য থাকবো, একমাত্র স্টে এটাই সাপাতে। অ্যান্ড এর জন্য আমাকে পে করতে হচ্ছে 3 দিনের টোটাল 864 ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে? তো এক এক দিনের ওই মোটামুটি 286 করে পড়েছে। আর এখানে ফ্রি ওয়াইফাইও রয়েছে। রাইট নাও আমি আমার এই সেন্ট্রাল সাপা সেরেনিটি হোমস্টের একদম রুফটপে চলে এসেছি। তো আপনাদেরকেও একবার দেখাই চারিপাশটা ঠিক কিরকম লাগছে। তো আপনারা যারা আমার মতো সোলো ট্রাভেলার বা একটু বাজেট ফ্রেন্ডলি প্ল্যান করছেন, তাদের জন্য এই স্টেটা একটা বেস্ট অপশন হতে পারে। বাকি যদি আপনারা কাপেল হিসেবে আসেন বা অনেকগুলো বন্ধু মিলে আসেন, তাহলে কিন্তু অনায়াসে আপনারা হোটেল রুম বুক করে নিতে পারবেন। সেক্ষেত্রে একটু চেক করে নেবেন। আমি এটা booking.com থেকে বুক করেছি, অ্যাগোডাতেও বুক করা যায়, এছাড়াও আরো অন্যান্য ওয়েবসাইট আছে, সেগুলোতে চেক করবেন। booking.com, অ্যাগোডা এই দুটোই বেটার মনে হয় আমার। তো এই দুটো থেকে আমি চেক করে সব বুকিং করেছি, ঠিক আছে? আপনাদের সুবিধার্থে বলা থাকলো, এবার আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই করতে পারেন booking.com থেকে বা অ্যাগোডা থেকে, যেটা আপনার সুবিধা মনে হবে। কিংবা গুগলে গিয়ে এখানকার মানে যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে ডিরেক্ট কন্ট্যাক্ট করেও আপনারা বুকিং করে নিতে পারেন, ঠিক আছে? সো রাইট নাও আমি অ্যাকচুয়ালি বেরিয়েছি হ্যামরং পার্কের দিকে। গুগল ম্যাপ তো দেখাচ্ছে 1.2 কিলোমিটার হোমস্টে থেকে। দেখি কতক্ষণ সময় লাগে। ওরা কিন্তু খুব সুন্দর, মানে গুগলে রিভিউ পড়লাম। সো আমরা এখন চলে এসেছি হ্যামরং পার্কে। এন্ড এখানে কিন্তু 70,000 ভিএনডি আমি যতদূর জানি টিকিট। আর আমি একটা গ্র্যাব বাইক বুক করেছিলাম আর কি, বাইক ট্যাক্সি। তো আমার 15,000 ভিএনডি লাগলো, এই 50 টাকা মতো 1 কিলোমিটারের জন্য। টিকিট কাউন্টার বললো একদম সোজা উপরের দিকে। তো আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এখন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট, 70,000 ভিএনডি দিয়ে কেটে নিয়েছি। তো চলো পার্কের ভিতরের দিকে যাওয়া যাক। ঠিক যেরকমটা আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়ে হয়, ঠিক সেই রকমই এখানেও কিন্তু বিভিন্ন রকমের পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। সোজা উপরের দিকে যেতে হবে আর কি। জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ
অনেক কার্টুন ফিগার দেখতে পাচ্ছি ভিতরে। তো বাচ্চারা আসলে তাদের বেশ ভালো লাগবে আর কি এই পার্কটা। এখানে কিন্তু একটা ড্রাগনের স্ট্রাকচার করা আছে, মানে বাচ্চাদের জন্য কিন্তু বেশ সাজানো গোছানো একটা পার্ক এটা। এখান থেকে একটা ভিউ পয়েন্টও আছে, ওটা খুব সুন্দর। আমি ওই ভিউ পয়েন্টটা দেখার জন্য আরো এসেছি। ভিউ পয়েন্ট থেকে সানসেট খুব সুন্দর লাগবে। দেখুন এখানে ছাপা লেখা রয়েছে, এই যে। পার্কটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। যদি সাপা আপনি ঘুরতে আসেন এবং হাতে কিছুটা সময় থাকে তাহলে কিন্তু 70,000 ভিয়েতনামিজ ডং দিয়ে পার্কটা ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ক্লাউড ইয়ার্ডের যে ভিউ পয়েন্টটা আছে সেটার জন্য। একজনের সঙ্গে দেখা হলো, সে তো বললো 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। যাই হোক, চলো যাওয়া যাক। ও, এটা পুরো কেভের মতো দেখতে। তো এই যাওয়ার রাস্তাটা একটু খাড়া আছে, দেখে দেখে হাঁটতে হবে, ঠিক আছে? একটু সাবধানে হাঁটবেন তাহলেই হবে। মাঝে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, দেখতে দারুণ। এখান থেকে আপাতত কিছুটা মাউন্টেন দেখা যাচ্ছে, বাট উপরের দিকে গেলে আরো বেটার দেখা যাবে। তো একদম উপরের দিকে গেলে ভিউটা আরো সুন্দর লাগবে। এখানে সব মার্ক করা আছে, এগুলো দেখে দেখে চলে যাবেন তাহলেই হবে। তো ফাইনালি আধা ঘন্টা থেকে 30-40 মিনিট মতো হেঁটে পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। যদিও রোদ উঠেছে, ভিউ মোটামুটি ভালোই পাওয়া যাবে। তো দেখা যাক। এখান থেকে ভিউ কিছুটা এইরকম লাগছে। এই যে নিচে সাপা লেকটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে, আর এই মোটামুটি পুরো সাপা টাউনের ভিউটাই পাওয়া যাচ্ছে এখান থেকে। ক্লাউড আছে বলেই হয়তো নাম দিয়েছে ক্লাউড ইয়ার্ড, আই ডোন্ট নো, বাট আই এম গেসিং। আমি 2x জুম করে দেখানোর চেষ্টা করছি এই মোটামুটি সাপা টাউন কেমন। আর এই মাউন্টেন রেঞ্জটার কথাই বলছে আর কি, হ্যামরং মাউন্টেন, যেটা এটা হচ্ছে হ্যামরং পার্ক। তো ওই মোটামুটি এন্ট্রি পয়েন্ট থেকে আপনার আধা ঘন্টা মতো লাগবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে এই ভিউ পয়েন্টে এসে পৌঁছাতে। অ্যান্ড রোদ থাকলে অবশ্যই ভালো ভিউ দেখতে পাওয়া যাবে। মানে এখন যেটা দেখা যাচ্ছে, এখন তো রোদ আছে, তাও কিছুটা ক্লাউড রয়েছে, বাট রোদ মোটামুটি উঠেছে। একটু আগে তো বৃষ্টি হচ্ছিল অল্প অল্প। রোদ থাকলে এরকমই ভিউ আসবে এখান থেকে। তো এই মোটামুটি এখান থেকে সাপা টাউন পুরো দেখতে পাওয়া যাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি মেন ভিউ পয়েন্ট, এইটা মেন ভিউ পয়েন্ট। এটাই নিচ থেকে দেখা যায় আর কি। ওই যে এন্ট্রি পয়েন্ট থেকে, ওইখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট এটার, ওই নিচে ওখান দিয়ে সোজা চলে আসলাম আমরা এই রাস্তা ধরে, এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে এখানে উঠেছি। এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউ কিছুটা এইরকম, মানে আর কি ওখান থেকেও যা দেখা যাচ্ছে এখান থেকেও সেম দেখা যাচ্ছে আর কি। এই মোটামুটি এটা দেখা কমপ্লিট হয়ে গেল। এবারে এখান থেকে বেরিয়ে যাব সাপা লেকের দিকে, বাট তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে। বাকি সেম রুট, আর নতুন করে কিছু দেখানোর নেই। তো চলো এখন যাওয়া যাক আবার বাইরের দিকে। এটা হচ্ছে সাপা স্কোয়ার আই গেস। ওই হ্যামরং পার্ক থেকে বেরিয়ে আমি চলে এসেছি সাপা স্কোয়ারে, কাছাকাছি দুটো, প্রায় ওই 400-500 মিটার ডিস্টেন্সে রয়েছে। অ্যান্ড সাপা স্কোয়ারে এসে একটা এখানকার লোকাল রেস্টুরেন্টে ঢুকেছি চিকেন ফ্রাইড রাইস খাবো বলে। এই হচ্ছে হোটেলটা। তো সাপা স্কোয়ারে প্রচুর আশেপাশে হোটেল আছে, যেটাতে আপনাদের মনের পছন্দ হবে সেখানে ঢুকে খেয়ে নিতে পারেন। চিকেন ফ্রাইড রাইসের জন্য আমাকে দিতে হচ্ছে 60,000 বিএনডি, আর একটা জলের জন্য দিতে হচ্ছে 10,000 বিএনডি, মানে টোটাল 70,000, ওই অ্যারাউন্ড। হ্যাঁ, 200-র একটু বেশি। ঠিক আছে, দেখি কেমন কি টেস্ট হয়। প্রথম দিন তো, এখন জায়গাগুলো চিনি না, এবার চিনে গেলে আস্তে আস্তে করে আমি সস্তার খাবারও ট্রাই করতে পারবো। তো দেখা যাক কি হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি যাচ্ছি সাপা স্কোয়ারের দিকে। সাপা স্কোয়ার বা সাপা লেক যেটা আর কি, একদম সামনেই। তো এই জায়গাটা যে সাপা স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি বেশ হ্যাপেনিং জায়গা, কারণ প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। এখানে কিন্তু বিকেলের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, ঠিক আছে, কারণ 16-17 ডিগ্রি টেম্পারেচার রয়েছে আজকে। আর এখন তো কুয়াশা আছে, সেই জন্য আর কি ঠান্ডা লাগছে। এই সাইডে পুরোটা লেক আছে সাপা স্কোয়ারে। এই লেকটা অনেকটা এরিয়া জুড়ে, এখান থেকে পুরো একদম এরিয়া জুড়ে ওই সাইডে
অনেকটা জুড়ে রয়েছে আর কি। লেকটা বেশ সুন্দর। আর এখানে বারবারই আসতে হবে, কারণ যে কোনো জায়গায় যেতে গেলেই মানে আপনি যদি ফ্যান্সি পেন বা যেটা সান প্লাজা আছে ওখানে যেতে গেলেও সাপা স্কোয়ার হয়ে যেতে হবে আপনাকে, বা যদি আপনি ওই যে ক্লাউড ইয়ার্ড যে হ্যামরং মাউন্টেনে গেলাম সেটা যেতে গেলেও সাপা স্কোয়ার হয়ে যেতে হবে আপনাকে। তো এই জায়গাটা বেশ ফেমাস অ্যান্ড বেশ হ্যাপেনিং। এই জায়গাটাতে আপনাকে আসতেই হবে, বারবারই আসতে পারবেন। বাচ্চারা এখানে খেলাধুলাও করছে আর কি, স্কেটিং করছে কেউ। এখানে একটা অন্য রকমের খেলা হচ্ছে, এটা আমি কোনোদিনই দেখিনি এই খেলাটা। জিনিস হলো এখানে কিন্তু এটিএম ও রয়েছে, আপনাদের দরকারে লাগতে পারে তাই দেখিয়ে দিলাম। বাকি আমি এই লেক এরিয়াটা একবার ঘুরে দেখি পাশ দিয়ে। লেকের সাইডে বসে খাওয়া দাওয়া করার ব্যবস্থাও রয়েছে এখানে, বেশ সুন্দর জায়গাটা। বোটিংও করা যায় মনে হয়, এখানে বোট আছে। আপনাদের যদি ইচ্ছা হয় বোটিং করার, এখানে এসে একবার জিজ্ঞাসা করে নেবেন, আশা করি বোটিং এর অপশনও রয়েছে। কারণ লেকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর মেনটেন করে। লেকটা সাপার অ্যাকচুয়ালি একটা বড় অ্যাট্রাকশন এই লেক এরিয়াটা, বা সাপা স্কোয়ার এরিয়াটা অ্যাকচুয়ালি। এই যে লেকটাকে আরো ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছে এই যে নামটা। বেশ ক্লিয়ার ভিউ রয়েছে এখান দিয়ে, বেশ সুন্দর। তো এই মোটামুটি সাপা লেকটা এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে, বা রাস্তার চারিপাশ দিয়েই লেকটা রয়েছে, তো যেখান থেকেই যাবেন একই রকম লাগবে লেকের ভিউটা। খালি ওই মানে বাড়ি ঘরের জায়গাগুলো চেঞ্জ হবে, আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখুন না কেন। তো এখনকার মতো আপাতত এই সাপা স্কোয়ার আর হ্যামরং মাউন্টেন এই দুটোই দেখলাম আমরা সাপাতে, যদিও এখনো সাপা এক্সপ্লোর করতে বাকি। কারণ কালকে আমরা যাবো হচ্ছে ফ্যান্সি প্যান, যেটা এখানের ইন্দো চায়না রিজিয়নের সবচেয়ে উঁচু পাহাড়। তো কালকে যাবো হচ্ছে ফ্যান্সি প্যান দেখবো, দেন মোয়ানাও দেখার আছে, আর ক্যাট ভিলেজ। আস্তে আস্তে করে আমরা সব দেখবো, সবে তো আজকে ডে 1। এখন আমি আমার হোস্টেলের দিকে ফেরত যাচ্ছি আবার, তারপরে একটু রেস্ট নেবো, যদি বেরোনোর হয় তাহলে আবার বেরোবো, বাট এখন নয়, হয়তো একটু সন্ধ্যের দিকে বেরোতে পারি, ঠিক আছে? I think you only have the train station in it. That's it. Yes, the monorail station. There is like also a sign for a mall, and it's all gone. Okay. So it's only overhyped.